নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে পুনরায় আপনাদের কাছে চলে এলাম আরো একটি গুরুত্বপূর্ণ হেলথ রিলেটেড বিষয়ে কিছু তথ্য শেয়ার করতে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। সেটাকে আমরা সাকসেসফুলি কিভাবে প্রিভেন্ট এবং কন্ট্রোল করতে পারি। এখন দেখুন, অ্যানিমিয়া বা রক্তাল্পতা মানে হচ্ছে আমাদের রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যাওয়া। যখন এটা স্বাভাবিকের থেকে নিচে নেমে যায়, সেটা পুরুষ, মহিলা বা শিশু সবার ক্ষেত্রেই হতে পারে, তখন সেটাকে আমরা বলি অ্যানিমিয়া। তা এই অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে। সেটা আপনার শরীরে আয়রনের অভাবের জন্য হতে পারে, আবার নির্দিষ্ট কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া হতে পারে। আবার ধরুন, আমাদের রক্ত মূলত যেখানে তৈরি হয়, অর্থাৎ বোন ম্যারো, তার নির্দিষ্ট কিছু ডিসঅর্ডারসের জন্য হতে পারে। এবং এগুলো ছাড়া আরো বেশ কিছু কারণ আছে যার জন্য অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটা দেখা দেয়। তা এখন সমস্যা হচ্ছে, আমাদের দেশে কিন্তু সব ধরনের অ্যানিমিয়া কমন নয়। যে টাইপের অ্যানিমিয়া আমাদের ইন্ডিয়াতে বা টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ আয়রনের অভাবে যে রক্তাল্পতা দেখা দিচ্ছে বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ নেমে যাচ্ছে। তা মূল বিষয়ে ঢোকার আগে আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা শেয়ার করি। ফিফথ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুসারে ভারতবর্ষে বর্তমানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে মহিলা, পুরুষ এবং শিশু প্রত্যেকেই সাংঘাতিক রকমভাবে আক্রান্ত। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কিন্তু সবচেয়ে বেশি সাফার করে আমাদের পরিবারের মহিলারা, সেটা যে কোনো বয়সেই হোক না কেন। তা মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে যে যারা অ্যাডাল্ট ওমেন, অর্থাৎ যাদের বয়স 15 থেকে 49 বছর বয়সের মধ্যে, এইরকম মহিলারা প্রায় 57% আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে অ্যাফেক্টেড অল ওভার দ্য কান্ট্রি। তারপর যারা প্রেগন্যান্ট ওমেন সেম এজের মধ্যে, তাদের 52.2% আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে অ্যাফেক্টেড। আবার অ্যাডোলেসেন্ট গার্লস, যাদের বয়স মোটামুটিভাবে 15 থেকে 19 বছরের মধ্যে, দেখা যাচ্ছে তারা 59.1% অ্যাফেক্টেড। তা এই গেল সারা দেশে মহিলাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা। আবার পুরুষদের মধ্যে সার্ভে করে দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট মেন যারা 15 থেকে 49 বছর বয়সের মধ্যে আছে, তারা 25% আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে অ্যাফেক্টেড, যেখানে ফিমেলরা ছিল 57%। আবার অ্যাডোলেসেন্ট বয়েজ যাদের বয়স 15 থেকে 19 বছরের মধ্যে, তারা 31% অ্যাফেক্টেড। শিশুদের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়াবহ। ভারতবর্ষে বা টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে 6 থেকে 59 মাস এই বয়সের মধ্যে যে সমস্ত শিশুরা আছে, তারা 67% অ্যাফেক্টেড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। এবং মোর দ্যান 600 মিলিয়ন পিপল বর্তমানে ইন্ডিয়াতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সাফার করছে। তাহলে এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা আপনাদেরকে জানালাম এই কারণেই যে ভারতবর্ষে বর্তমানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কি ভয়াবহ আকার ধারণ করেছে সেইটুকু বোঝানোর জন্য। এবং এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের শরীরে বেশ কিছু রোগকে ক্রিয়েট করে এবং শরীরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা, আপনার টোটাল ডেলি লাইফটাই হ্যাম্পার্ড হয়ে যাবে যদি এই অ্যানিমিয়াকে কারেকশন করা না যায়। তা আজকে আমার যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো, এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে কিন্তু আপনি খুব ভালোভাবে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ দুটোই করতে পারবেন কিছু বিশেষ খাবার দাবারের মাধ্যমে। যে খাবারগুলো আপনি যদি নিয়মিতভাবে সারা বছর খেতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে ওষুধের ওপর আপনাকে ডিপেন্ড করতে হবে না। এবং একটা কথা জেনে রাখুন, যে ওষুধ দিয়ে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে কমপ্লিট কারেকশন করা যায় না। সেটা টেম্পোরারি কারেকশন হয় এবং মেডিসিন বন্ধ করলে আপনার পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে। সুতরাং যে খাবারগুলোর কথা আমি বলছি, সেগুলো যদি আপনি একটু ভালোভাবে মেনে চলতে পারেন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্তাল্পতাকে আপনি ভালোভাবে প্রিভেন্ট এবং কন্ট্রোল করতে পারবেন এবং আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ সর্বদাই নর্মালে থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই নির্দিষ্ট খাবারগুলি কি কি।
আমরা তো মূলত দু ধরনের খাবার খাই, একটা হচ্ছে অ্যানিম্যাল সোর্স আর একটা হচ্ছে প্ল্যান্ট সোর্স। অ্যানিম্যাল সোর্স থেকে যে আয়রনটা আমাদের শরীরে ঢোকে সেটাকে বলা হয় হিম আয়রন, আর প্ল্যান্ট সোর্স থেকে যে আয়রনটা আমাদের শরীরে ঢোকে সেটাকে বলা হয় নন হিম আয়রন। এই দুটোর মধ্যে পার্থক্য কি না, হিম আয়রন সবসময় অ্যানিম্যাল সোর্স থেকে আমাদের শরীরে ঢুকবে এবং হিম আয়রন অত্যন্ত দ্রুত অ্যাবজর্ব হয়ে আমাদের রক্তের মধ্যে মিশে যায়। আর নন হিম আয়রন হচ্ছে যেটা প্ল্যান্ট সোর্স থেকে আমাদের শরীরে ঢুকবে এবং নন হিম আয়রন আমাদের ব্লাডে অ্যাবজর্ব হতে বেশ কিছুটা সময় লাগে, অর্থাৎ ধীরে ধীরে অ্যাবজর্পশন হয়। আর নন হিম আয়রন অ্যাবজর্ব করতে কিছু এক্সট্রা সাপোর্টের দরকার পড়ে, যেটা কিন্তু হিম আয়রনের ক্ষেত্রে দরকার পড়ে না। এই যে এক্সট্রা সাপোর্ট সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তাহলে অ্যানিম্যাল সোর্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলি, যেমন ধরুন রেড মিট, চিকেন এবং বিভিন্ন ধরনের মাছ। মাছের মধ্যে কিছু মাছ আছে যেগুলো সামুদ্রিক মাছ এবং কিছু আছে যেগুলো নদী বা পুকুরের মধ্যে পাওয়া যায়। নদী এবং পুকুরের মধ্যে যে ইম্পর্টেন্ট মাছগুলো থেকে আমরা আয়রন কালেক্ট করতে পারি সেগুলো হচ্ছে কাতলা, রুই, পুঁটি, মৌরলা, কই মাছ এবং খলিশা বা খলসে মাছ। আর সামুদ্রিক মাছের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইলিশ এবং পমফ্রেট বা পমপ্লেট মাছ। এই সমস্ত মাছের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। তাছাড়া ডিমের মধ্যেও যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। আর চিকেন লিভার বা রেড মিট লিভার, যেটাকে আমরা মেটে বলি, তার মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। সুতরাং অ্যানিম্যাল সোর্সের মধ্যে মাছ, মাংস, ডিম প্রত্যেকটার মধ্যেই আয়রন যথেষ্ট পরিমাণে থাকে। এগুলোকে যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনই খেতে পারেন তাহলে আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি খুব ভালোভাবে মিট আপ হবে। এবারে আসি প্ল্যান্ট সোর্সের মধ্যে, যার মধ্যে আসে নন হিম আয়রন। প্ল্যান্ট সোর্সের মধ্যে প্রথমেই আমি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে লেগিউমস। এই লেগিউমসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মটরশুঁটি, মুসুর ডাল, ছোলার ডাল, সয়াবিন এবং বিনস। এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন থাকে। এবং শুধু আয়রন নয়, এই প্রত্যেকটা ভেজিটেবলস এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক, এগুলো সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে থাকে, যেগুলো আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন এবং আয়রন দুটোই এগুলোর মাধ্যমে ঢুকতে পারে। তাছাড়া 2 নম্বর হচ্ছে ব্ল্যাক বিনস। ব্ল্যাক বিনস বলতে আমরা বুঝি এক রকমের কালচে রঙের শিম আর কালচে রাজমা, যেগুলো প্রচুর মানে আয়রন রিচ ফুড। এগুলোকে যদি আপনি মাঝে মাঝে খেতে পারেন তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য এগুলো মারাত্মক উপকারী। 3 নম্বর হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস আছে যেগুলো এই ধরনের অ্যানিমিয়াতে খুব ভালো কাজে দেয়, যেমন ধরুন খেজুর, কিশমিশ, অ্যাপ্রিকট, আলু বোখারা এবং ভেজিটেবলস এর মধ্যে ডুমুর। ডুমুর হচ্ছে ভেরি আয়রন রিচ একটা সবজি বা ফ্রুট, আমরা যাই বলি না কেন, যেটা কিন্তু বর্তমান দিনে আমরা বাজারে হয়তো সবসময় পাই না, কিন্তু চেষ্টা করবেন এটা যখনই পাবেন তখনই খাওয়ার, বিশেষ করে যারা অ্যানিমিয়াতে সাফার করছেন। তারপর 4 নম্বর হচ্ছে মিলেট। মিলেট হচ্ছে যেটাকে আমরা বলি বাজরা বা ভুট্টা, এগুলো হচ্ছে ভেরি আয়রন রিচ ফুড পার্টিকলস। তারপর আরেকটা জিনিস বলি যেটাকে আমরা বলি রামদানা। রামদানা হয়তো আপনারা অনেকে নাম শুনেছেন, পোস্তর মতো দেখতে হয়, ছোট ছোট সাদা সাদা সিডস এটা, যেটাকে হিন্দিতে বলা হয় আমারান্থ বলা হয়। এটা কিন্তু মানে ভেরি আয়রন রিচ একটা সিডস। শুধু তাই নয়, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, হাই ফাইবার থাকে, ভিটামিন সি, ক্যালসিয়াম, এই সমস্ত মেটেরিয়ালস গুলো থাকে। এবং রামদানা কিন্তু হচ্ছে গ্লুটেন ফ্রি সিডস, অর্থাৎ যে সমস্ত পার্সনসদের আটা, ময়দা বা গমের প্রোডাক্টে যাদের পেটের সমস্যা হয় বা ধরুন ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো প্রবলেম আছে, সেটা গ্লুটেন সেন্সিটিভিটি থেকে হয়, তাদের জন্য কিন্তু এই রামদানা সিডস অত্যন্ত বেনিফিশিয়াল, কারণ এটা হচ্ছে কমপ্লিটলি গ্লুটেন ফ্রি সিডস। তারপর নেক্সট হচ্ছে মিলেট, তো আমি একটু আগেই বললাম যেটাকে আমরা বলি বাজরা। আরেকটা হচ্ছে ফিঙ্গার মিলেট। ফিঙ্গার মিলেট হচ্ছে অর্থাৎ রাগি। রাগি কিন্তু
একটা ট্রিমেন্ডাস আয়রন রিচ একটা ভেজিটেবল, যার মধ্যে আয়রন ছাড়াও ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ফসফরাস, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামিনো অ্যাসিড এবং ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিঅক্সিডেন্টস। সুতরাং রাগী যদি আপনি মাঝে মাঝে খেতে পারেন বা সেই সুযোগ যদি আপনার থাকে, তাহলে অবশ্যই সেটাকে কনজিউম করবেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে কন্ট্রোল করার জন্য। আর গ্রিন ভেজিটেবলস এর মধ্যে আমি তিনটে জিনিসের কথা বলবো। একটা হচ্ছে পালং শাক, অত্যন্ত ইম্পর্টেন্ট, ব্রকলি, আর বিট রুট, অর্থাৎ যেটাকে আমরা বিট বলি। এই বিট, পালং শাক আর ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের এই ধরনের অ্যানিমিয়ার সমস্যা আছে তারা চেষ্টা করবেন এগুলো যতটা বেশি সম্ভব খাওয়া যায়। এইবারে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এমন কিছু ফুডস যেটা আমাদের অন্ত্র বা ইন্টেস্টিন থেকে আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। এইটাই কিন্তু নন হিম আয়রনের ক্ষেত্রে বেনিফিশিয়াল, অর্থাৎ যে আয়রনটা ভেজিটেবল সোর্স থেকে আমাদের শরীরে ঢুকছে এবং যেটা অ্যাবজর্পশন হয় খুব ধীরে ধীরে, তার অ্যাবজর্পশনটাকে খুব ফাস্ট করার জন্য কিন্তু আমরা কিছু এক্সট্রা সাপোর্ট দিতে পারি। যেমন ধরুন ভিটামিন সি রিচ ফ্রুট। এগুলো কি কি? সমস্ত ধরনের লেবু, আপনারা অনেকেই জানেন, যেমন ধরুন কমলা লেবু বা মুসুম্বি লেবু বা পাতি লেবু, যে কোনো ধরনের লেবু, তারপর আঙুর, পেয়ারা, স্ট্রবেরি, টমেটো, ক্যাপসিকাম, এই যে বিভিন্ন ফ্রুটস গুলো, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রিচ ফ্রুট বা ভেজিটেবল। এগুলো যদি আপনি ওই প্ল্যান্ট বা অ্যানিম্যাল সোর্সের যে সমস্ত আয়রন রিচ ফুড পার্টিকেলস, তার সাথে এগুলো খেতে পারেন, তাহলে আপনার আয়রন অ্যাবজর্পশনটা অনেক ফাস্ট হবে। তারপর ধরুন ফোলেট রিচ ফুডস, মানে যে সমস্ত খাবারের মধ্যে ফলিক অ্যাসিড যথেষ্ট পরিমাণে আছে, যেমন ধরুন লিফি গ্রিন ভেজিটেবলস, তারপরে বিনস, লেন্টিলস, বিভিন্ন ধরনের ডাল, যেটা আমি আগেই বললাম। ফলের মধ্যে কলা এবং পেঁপে আর অ্যাভোক্যাডো, এই সমস্ত ফ্রুটস গুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে এবং এই ফলিক অ্যাসিড কিন্তু আমাদের আরবিসি তৈরি করতে সাহায্য করে। সুতরাং যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, তারা যদি ফলিক অ্যাসিড রিচ ফুড বা ফ্রুটস গুলো নিয়মিত খেতে পারেন, তাহলে আপনার শরীরে হিমোগ্লোবিন পার্সেন্টেজ নিশ্চিতভাবে বাড়বে। তাছাড়া ফলিক অ্যাসিডের মতো ভিটামিন বি 12ও কিন্তু আমাদের আরবিসি প্রোডাকশন বা হিমোগ্লোবিন প্রোডাকশনে সাহায্য করে। ভিটামিন বি 12 কোথায় কোথায় বেশি থাকে না, ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, যে কোনো ধরনের ডেয়ারি প্রোডাক্টস এর মধ্যে অর্থাৎ দুগ্ধজাত দ্রব্যের মধ্যে থাকে, এবং ফর্টিফাইড সিরিয়ালস এর মধ্যে থাকে। সুতরাং ভিটামিন বি 12 রিচ ফুডস গুলো যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন অন্যান্য ফুডের সঙ্গে, তাহলে আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ নিশ্চিতভাবে বাড়বে। আর এগুলো ছাড়া আরো কিছু বেনিফিশিয়াল ফুডস আছে, যেমন ধরুন নাটসের মধ্যে আমন্ড বা যেটাকে আমরা বলি কাঠবাদাম, ওয়ালনাটস বা আখরোট এবং চিয়া সিডস, এই প্রত্যেকটা জিনিস ভীষণভাবে আয়রন রিচ। এবং শুধু তাই নয়, এদের মধ্যে ফাইবার ছাড়াও আরো বিভিন্ন রকমের এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যেগুলো আপনার রোগ প্রতিরোধে সাহায্য করবে, ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করবে এবং নিশ্চিতভাবে হিমোগ্লোবিন পার্সেন্টেজকে স্টেডিলি ইনক্রিজ করতে সাহায্য করবে। আর সবশেষে বলি একটা শৈবাল বা অ্যালগির কথা, যার নাম হচ্ছে স্পিরুলিনা। এই স্পিরুলিনা অ্যালগি কিন্তু ভেরি আয়রন রিচ একটা সোর্স, এবং শুধু আয়রন নয়, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই স্পিরুলিনা অ্যালগি বিশেষ করে যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে এবং যারা দীর্ঘদিন ধরে সাফার করছেন, তারা এটাকে কনজিউম করতে পারেন। এটা কিন্তু নিয়মিতভাবে বেশ কয়েক মাস কনজিউম করতে পারলে অন্যান্য ফুডের সঙ্গে আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ স্বাভাবিককে চলে আসবে, এবং সেই হিমোগ্লোবিন পার্সেন্টেজ চট করে আর কখনোই নিচে নেমে যাবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে স্পিরুলিনা অ্যালগি তো আপনি এমনি পাবেন না, এটা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের মধ্যে পাওয়া যায়। এরকম ড্রাগ সাপ্লিমেন্ট আছে যার মধ্যে স্পিরুলিনা অ্যালগি পাওয়া যায়, সেটা আপনারা অন্যান্য খাবারের সঙ্গে কনজিউম করতে পারেন। আর সব শেষে আমি দুটো কথা বলে এই আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে যে শুধুমাত্র আয়রন রিচ ফুড পার্টিকেলস খেলেই হবে না, সেই আয়রনটা যাতে আপনার শরীরে প্রপারলি অ্যাবজর্ব হয় এবং রক্তে মিশে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে যে কোনো প্ল্যান্ট বেসড
যে আয়রন ফুডসগুলো যেগুলো আমি একটু আগে আলোচনা করলাম, সেগুলোর সাথে অবশ্যই ভিটামিন সি রিচ ফ্রুটস খাবেন, যেগুলো আমি আগে বললাম। সেই ভিটামিন সি রিচ ফ্রুট এই নন হিম আয়রনকে খুব দ্রুত অ্যাবজর্ব করতে হেল্প করবে। আর সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনি অ্যানিম্যাল সোর্স বা প্ল্যান্ট সোর্স যেখান থেকেই আপনি আয়রন কনজাম্পশনের চেষ্টা করুন না কেন, এই ধরনের খাবার দাবারের সঙ্গে চা, কফি এবং হাই ক্যালসিয়াম ফুডস কখনোই খাবেন না। কারণ টি, কফি আর হাই ক্যালসিয়াম ফুডস কিন্তু দেখা গেছে যে আমাদের ইন্টেস্টিন বা অন্ত্র থেকে আয়রনের অ্যাবজর্পশনে বাধা দেয় এবং এই অ্যাবজর্পশনটাকে স্লো করে দেয় বা রেস্ট্রিক্ট করে দেয়। সেই জন্য এগুলো গ্যাপ রেখে খাবেন, অর্থাৎ অন্য সময় খাবেন, কিন্তু ওই ধরনের খাবারের সাথে সাথে খাবেন না, তাহলে আয়রন অ্যাবজর্পশনে প্রবলেম হবে। তাহলে এই ধরনের খাবারগুলোতে আপনি যদি নিয়মিত এবং সারা বছর অভ্যস্ত হতে পারেন এবং একটু ঘুরিয়ে ফিরিয়ে সবকটা খাবারই খেতে পারেন, তাহলে আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে আপনি মুক্ত হতে পারবেন, এটাকে প্রিভেন্ট করতে পারবেন এবং যারা অলরেডি সাফার করছেন তারা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে নিজেকে মুক্ত করুন এবং আমার সিটিজেন হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে যে আমাদের দেশে যে বর্তমানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা লো হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা রক্তাল্পতা এতটা যে ভয়াবহ আকার ধারণ করেছে, সেটা থেকে আমাদের বেরিয়ে আসা। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।